অনিরুদ্ধ চৌধুরীর ভাবানুবাদে এএনএল মিউনবি রচিত কাহিনী দ্য ইনস্ক্রিপশন অবলম্বনে এক ঐতিহাসিক অভিশাপের গল্প লিপি শুনতে এখনই চলে যান গল্পের সন্ধ্যা ইউটিউব চ্যানেলে। গল্পটিকে লাইক করে গল্পের সন্ধ্যা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অ্যালাউ করুন, যাতে গল্পের সন্ধ্যা ইউটিউব চ্যানেলের পরবর্তী গল্পগুলি আপনারা সহজেই শুনতে পান। গল্পের সন্ধ্যা ইউটিউব চ্যানেলের লিংক এবং লিপি গল্পের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। একটি বিশেষ ঘোষণা, আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্ত মনস্কদের জন্য। গল্পে বর্ণিত চরিত্রাবলী এবং ঘটনাসমূহ পুরোপুরি কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনরূপ সম্পর্ক নেই। রোহিতের ব্যাপারটা কেউ বুঝতেই চায় না। তার বয়স 19 পেরোলেও কার্টুন দেখার অভ্যাসটা এখনো যায়নি। অবশ্য রোহিতের মতে ওগুলো কার্টুন নয়, বরং অ্যানিমে, মানে অ্যানিমেশন। বন্ধুরা এই নিয়ে তাকে অনেক ঠাট্টা তামাশা করে, তবে তাতে তার কিছু যায় আসে না। লোকের কথা শুনে নিজের পছন্দের জিনিসগুলো তো সে আর বদলাতে পারে না। কিন্তু মাঝে মাঝে মন খারাপ হয় বই কি। ছোটা ভীম বা নিনজা হাতুড়ির সাথে অ্যাটাক অন টাইটানের তফাৎটা যে কোথায় সেটা যখন কেউ বুঝতেই চায় না, তখন রোহিতের মন ভারাক্রান্ত হয়ে পড়ে। কয়েকজন বন্ধুকে সে ডেমন স্লেয়ার থেকে শুরু করে ওয়ান পাঞ্চ ম্যান পর্যন্ত সবকিছুই রিকমেন্ড করেছিল, অথচ বন্ধুরা কেউই একটার বেশি এপিসোড পেরোতে পারেনি। সবার মত একই, এসব বাচ্চাদের জিনিস তাদের মানায় না। তাই অ্যাটাক অন টাইটান ফাইনাল সিজন প্রথম ভাগ দেখার সময় যখন ইরেন ইয়েগার সবকিছু ছেড়ে দিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যুদ্ধ ঘোষণা করে শত্রুদের রাজাকে হত্যা করে, তখন রোহিতেরও মনে হয়েছিল সেও যদি একবার অ্যাটাক টাইটান হতে পারত, তবে এইভাবেই নিজের সবকটা বন্ধুর মাথা চিবিয়ে খেত। সেদিনই তার মাথায় এসেছিল কি অ্যাটাক টাইটান না হলেও সমতুল্য এমন কোনো সত্তা তো ইহজগতে থাকতেই পারে। হাজার হোক মানব জীবনে দেখা বা শোনা প্রতিটা কাহিনী তো বাস্তবের রূপান্তর হতে পারে। যার দেহাভ্যন্তরে টাইটান সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে সে হয়তো জানেই না যে এটা অ্যাটাক টাইটান। তাছাড়া শুধু অ্যাটাক টাইটান কেন, আর্মার, বিস্ট, জ ইত্যাদি টাইটানও তো একই সাথে আবির্ভূত হতেই পারে। অবশ্য সেটা তখনই সম্ভব যখন টাইটানের সত্ত্বাধিকারীর জানা থাকে তার আবিষ্ট টাইটানকে আহ্বান জানানোর সঠিক পন্থা। কিন্তু এও কি সম্ভব, নাকি রোহিত এমনি এমনি আকাশকুসুম কল্পনা করছে? রোহিতের ভাবনা যে অমূলক নয় তার প্রমাণ এই মুহূর্তে রোহিতের সম্মুখেই রয়েছে। ভেঙে পড়া সুড়ঙ্গের বাইরে পাহাড় সমান যে দৈত্যটি দাঁড়িয়ে আছে সেটা যে অ্যাটাক টাইটান তাতে কোনো সন্দেহ নেই। বারংবার ওটি যেভাবে গর্জন করছে তা দেখে রোহিতের মনে হয় ইরেন যেমন রাইনারকে লড়াইয়ে আহ্বান জানিয়েছিল, ঠিক তেমনি এটিও কোনো বিরোধী শক্তির সহিত দ্বন্দ্বে প্রস্তুত। কিন্তু অ্যাটাক টাইটান কার সাথে লড়াই করবে? তীক্ষ্ণ এক হুঙ্কার শুনে রোহিত এই প্রশ্নের উত্তর খুঁজে পায়। সুড়ঙ্গের ভিতর এত বছর ধরে যে কালচে অলৌকিক অশুভ দানব বন্দী ছিল, আজ সে মুক্তি পেয়েছে। অ্যাটাক টাইটান হয়তো তাকেই আবার বন্দী করার পরিকল্পনা করছে। রোহিত না জানলেও বজ্রদানব তথা অ্যাটাক টাইটানের ঘাড়ের নিচে মাংসপেশির অন্তর্বর্তী নিবদ্ধ নিশাগমতান্ত্রিক ভালোভাবেই জানে ওই অশুভ শক্তি আসলে কি জিনিস। ও হলো প্রবল পরাক্রমী সকল বেতালের সর্দার মহাশক্তিধর মারিচ বেতাল। মারিচ বেতাল বজ্রদানবের মতোই হুবহু একই আকার নিয়ে রাক্ষুসে পদক্ষেপে সুড়ঙ্গ থেকে বেরিয়েছে। বজ্রদানবও তীক্ষ্ণ গর্জন করে বেতালের দিকেই ছুটে আসে।
ব্যাংকের এই অন্ধকার জগতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদলতান্ত্রিক সাগার গল্প বজ্রদানবের কবলে বাদলতান্ত্রিক অন্তিম পর্ব। বাদলতান্ত্রিক অরিজিন স্টোরি থেকে শুরু করে বজ্রদানবের কবলে প্রথম পর্ব পর্যন্ত প্রতিটি গল্প মন দিয়ে না শুনলে আজকের গল্পটি বুঝতে পারবেন না, কারণ এই গল্পে পূর্বোক্ত বহু ঘটনার মিলন হতে চলেছে। তান্ত্রিক ইউনিভার্সের প্রতিটি গল্পের ক্রমানুযায়ী লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। শুনতে থাকুন আজকের কাহিনী তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদলতান্ত্রিক সাগার গল্প বজ্রদানবের কবলে বাদলতান্ত্রিক অন্তিম পর্ব। শঙ্কর শাস্ত্রী চলে যেতেই নিশাগম তান্ত্রিক মনোনিবেশ করেন। আগে সময়ের অন্তরালে পৌঁছাতে নানা সরঞ্জাম এবং উপঢৌকনের প্রয়োজন হতো, এখন আর তার দরকার হয় না, কারণ নিশাগম এখন সিদ্ধ পুরুষ। স্থির হয়ে বসে এক মনে কোমরের নিচ থেকে মানবাত্মার শক্তিস্রোতকে সোজা কপালের কাছে তুলে আনতে পারলেই পর্দার ওপর ছবির ন্যায় অতীত বা ভবিষ্যতের ঘটনাগুলি তিনি দেখতে পান। এই পন্থা নিশাগম বহুবার ব্যবহার করেছেন, কিন্তু অদূর ভবিষ্যতে যে তিনি বেঘোরে মারা পড়বেন এমন সম্ভাবনা কখনো দেখেননি। আজও হিসেব করে দেখলেন আগামী 10 বছর কেন 20 বছর পর্যন্ত তার মৃত্যুযোগ নেই। আলোর গতিবেগের ন্যায় ভবিষ্যতের 20টা বছরের প্রতিচ্ছবি তার চোখের সামনে থেকে সরে গেল। চাইলে আরও কয়েকটা বছর তিনি পার করাতে পারতেন, কিন্তু সেসবে কাজ নেই, কারণ শঙ্কর শাস্ত্রীর দুঃস্বপ্ন সঠিক হলে তার মৃত্যুযোগ উপস্থিত হতে 1 মাসও সময় লাগবে না। এদিকে সময়ের অন্তরালে দেখা যাচ্ছে 10-20 বছর তার কোনো বিপদ নেই। তবে কি নিশাগম তান্ত্রিকের ধারণাই ঠিক? তিনি কি এমন কারো হাতে নিহত হতে চলেছেন যে বিধাতার লিখন পাল্টে দিতে পারে? তাই যদি হয় তবে এর উত্তর নিশ্চয়ই অতীতের পাতায় লেখা থাকবে। লক্ষাধিক বছরে এমন মানুষ খুব কমই জন্মায় যার প্রতি পদক্ষেপে সময়রেখা বদলাতে থাকে। এমন দৈব পুরুষকে নিশাগম বলে মেশিহা। মেশিহাকে খুঁজে বের করা অন্য কারোর পক্ষে অসম্ভব হলেও নিশাগমের ক্ষেত্রে অতটাও কঠিন কাজ নয়। তিনি হাসি মুখে চোখের পলকে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটা প্রাক্তন অধ্যায়কে ফিরিয়ে আনতে থাকেন। প্রতি মুহূর্তে শোষণ করতে থাকেন সহস্রাধিক ঘটনা। দৈনন্দিন জীবনে হাজার হাজার মানুষের লক্ষাধিক কর্মসূচি তার চোখের সামনে উদ্ভাসিত হয়, কিন্তু মেশিহার দেখা মেলে না। হঠাৎ এক শীতের বিকালে এই কলকাতার বুকেই ঘটে চলা এক ঘটনায় তার চোখ আটকে যায়। একজন যুবক, অল্প বয়স, পোশাক আশাকে চাকুরিজীবী, স্ত্রীলোক চালিত একটি মোটর তাকে ধাক্কা দিচ্ছে। তবে সেসবে নিশাগমের ভ্রুক্ষেপ নেই। তার চোখ আটকে গেছে যুবকটির দেহ থেকে যে জ্যোতি বেরিয়ে আসছে তার ওপর। বলাই বাহুল্য, নিশাগম ব্যতীত কোনো সিদ্ধ পুরুষই এই দৃশ্য দেখার মতো ক্ষমতাশালী নয়। নিশাগম তান্ত্রিক বুঝতে পারেন এই দিব্য জ্যোতির বিকিরণ কোনো সাধারণ ঘটনা নয়। বহু সিদ্ধ পুরুষের শরীর থেকেই জ্যোতির বিকিরণ ঘটে, কিন্তু এই জ্যোতি ঠিক তা নয়। এই জ্যোতি যেন নিশাগমকে কিছু বোঝাতে চায়, বলতে চায় অদূর ভবিষ্যতে এই সামান্য যুবকটিই হতে চলেছে মেশিহা, যার প্রতি পদক্ষেপে সময়রেখা বন্টনের সম্ভাবনা থাকবে। নিশাগম তান্ত্রিক ভাবেন এখন তার ঠিক কী করা উচিত। এমন কোনো অকাট্য প্রমাণ নেই কি এই যুবকটিই তার হত্যাকারী। তবু ঝুঁকি নিতে ক্ষতি কোথায়? প্রস্তুত থাকতে তো অসুবিধা নেই, কিন্তু মেশিহা নিশাগমকে মারতে চাইবে কেন? মেশিহাকে তো সে চেনেই না। এমন সময় তার খেয়াল হয় যে মেয়েটি যুবকটিকে ধাক্কা মেরেছে তার মুখখানা যেন ভারী পরিচিত ঠেকছে। নিশাগমের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে আসে একটি নাম, আরজিকা। সাথে সাথেই তার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে যায়। সে আন্দাজ করতে পারে মেশিহার কত বড় ক্ষতি সে করেছে, সুতরাং তার আর নিস্তার নেই, তার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু ওটাকে চুলদারিওয়ালা শক্ত সমর্থ গোছের যে মানুষটি রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে,
ওটাও কি মেশিয়া? হ্যাঁ, তার শরীর থেকেও তো একই রকম জ্যোতি নির্গত হচ্ছে। নিশাগমের মাথা যেন ঘুরতে থাকে, তার দেহ কাঁপতে শুরু করেছে। ভয়ার্ত স্বরে সে বলে ওঠে, অধিমহাবিশ্বের সময় রেখা ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। অর্থাৎ অ্যাবসলিউট ব্রেকিং অফ মাল্টিভার্সেস টাইম লাইন। নিশাগম সময়রেখার এই পরিবর্তন আটকানোর পরিকল্পনা করে, সিদ্ধান্ত নেয় অতীতের অন্তরালে নির্দিষ্ট ওই মুহূর্তে ফিরে গিয়ে মেশিয়াকে সে বাধা দেবে, যাতে এমন ঘটনা আর ঘটতেই না পারে। তাতে অবশ্য আর একটা নতুন সময়রেখা তৈরি হবে ঠিকই, কিন্তু নিশাগমের সময়রেখায় সে কখনোই মারা পড়বে না। হ্যাঁ, এটাই সর্বাপেক্ষা উৎকৃষ্ট পন্থা। এতে আর যাই হোক, নিশাগমের সময়রেখায় অন্তত মেশিহার জন্ম হবে না। সে অতীতের অন্তরালে বিলীন হওয়ার উদ্যোগ নিতেই হঠাৎ এক গগনবিদারী গর্জন শোনা যায়। মারিচ বেতাল মুক্তি পেয়েছে। এ কি করে সম্ভব? মহাশ্মশানের নিচে বন্ধনী মন্ত্রে বেতাল বহু যুগ ধরে বন্দী রয়েছে। তবে কি কেউ বন্ধনী মুক্ত করেছে? কিন্তু শ্মশানের নিচে সে পৌঁছলো কি করে? এসব কি হচ্ছে? নিশাগমের বোধগম্য হয়, সে যদি মেশিহার খোঁজে সময়ের অন্তরালে ফিরে যায়, তবে সদ্য মুক্তিপ্রাপ্ত বেতাল মহাশ্মশান ধ্বংস করে দেবে। পার পাবে না একজন তান্ত্রিকও। বিরাগম তান্ত্রিকের প্রতিজ্ঞা ভঙ্গ হবে, নিশাগম নিজ দায়িত্ব পালনে অসমর্থ ঘোষিত হবে। না না, তা কখনোই হতে পারে না। তার তন্ত্র সাধনার মূল হলো বেতালকে আটকানো। সেই কাজে নিশাগম কখনোই পিছপা হতে পারে না। এক মুহূর্তের জন্য মেশিহার ব্যাপারটি মন থেকে দূর করে সে কুটির থেকে বেরিয়ে আসে। অদূর ভবিষ্যতে যা হবে দেখা যাবে, তবে এখন বেতালকে থামানো প্রয়োজন। ওই যে শ্মশানের পিছন থেকে গর্জন শোনা যাচ্ছে। হ্যাঁ, এটাই প্রকৃত সময় বজ্রদানবকে আহ্বান জানানোর। নিশাগমতান্ত্রিক এক কামড়ে নিজের ডান হাতের তালুর উল্টো দিকের কিছুটা মাংস মুখে তুলে নেন। সাথে সাথেই তার মাথার ওপর ভীষণ বজ্রপাত হয়। তার দেহ আটকা পড়ে প্রকাণ্ড দেহধারী বজ্রদানবের গলার ঠিক পিছন দিকে, অর্থাৎ ঘাড়ের মাংসপেশির ভিতর। বজ্রদানব ভয়ানক গর্জন করে শ্মশানের দিকে ছুটতে থাকে। মাটির নিচে ঠিক যেখান থেকে বেতালের গর্জন শোনা যাচ্ছিল, সেখানে বজ্রদানবের পা পড়তেই হুড়মুড় করে সুড়ঙ্গের ছাদ ভেঙে পড়ে। পাথরের মাঝে একটি কম বয়সী যুবককে দেখা যায়। যুবকটি রোহিত। তার শরীর ক্ষতবিক্ষত। বজ্রদানবের দেহের উচ্চতা এটা থেকেই আন্দাজ করা যায় কি রোহিত দানবের সম্মুখে একটা ছোট হরিণের থেকে বেশি উঁচু নয়। কিন্তু মারিচ বেতাল যে নাম না জানা হিংস্র জন্তুর আকার নিয়েছে, সেটি আয়তন বা উচ্চতায় বজ্রদানবের থেকে কম কিছু না। বজ্রদানব তীক্ষ্ণ এক হুঙ্কার ছেড়ে বেতালের কালচে শরীরটির দিকে ধেয়ে যায়। মারিচ বেতালও দুপা এগিয়ে আসে। ভীষণ যুদ্ধ শুরু হয়। বজ্রদানব বেতালের গলা টিপে ধরে, তো বেতালও সজোর এক ঘুষি বসিয়ে দেয় বজ্রদানবের মুখে। শুনে মনে হয় চারিদিকে যেন দামামা বাজছে। এই সুযোগে মাথা খাটিয়ে রোহিত ভাঙা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। বেতালের একটা লাথি বজ্রদানবের বুকে লাগতেই সে লুটিয়ে পড়ে মাটিতে। তার দেহ এত বড় যে মনে হয় এই বুঝি মাটির ওপর কোনো পাহাড় ভেঙে পড়ল। চারিদিক ধুলোয় পরিপূর্ণ, কিছুই দেখা যায় না। তবু পূর্ববর্তী রাস্তার কথা চিন্তা করে যুদ্ধবিধ্বস্ত দেহে রোহিত কোনো মতে শ্মশান থেকে বেরিয়ে পাকা রাস্তায় উঠে আসে। না, আর কোনো দিকে তাকাতাকি নয়, এবার সোজা বাড়ি যেতে হবে। কাল সকালে পুলিশ এলে তখন ভেবে দেখা যাবে শিবুর ব্যাপারটা নিয়ে ঠিক কি বলা যায়। আপাতত রোহিতের গন্তব্য নিজের বাড়ি। এদিকে বজ্রদানব পুনরায় নিজ পায়ে উঠে দাঁড়িয়েছে। নিশাগম ভাবল, অনেক হলো, আর বেতালকে সুযোগ দেওয়া যাবে না। সে একবার এদিক ওদিক দেখে নিয়ে স্থির করে ফেলে এই মুহূর্তে কি করা উচিত।
তার ভাবনা বজ্রদানবের মাথার ভিতরেও যেন বিদ্যুৎ স্ফুলিঙ্গের সঞ্চার করে। সাময়িক যুদ্ধে জয়ী মারিচ বেতাল আর একবার আক্রমণ করার উদ্দেশ্যে আনাড়ির মতো এগিয়ে আসতেই বজ্রদানব গগনবিদারী এক ডাক ছেড়ে মুহূর্তের মধ্যে বেতালকে পিছন থেকে প্যাঁচে ফেলে। যে সে প্যাঁচ নয়, একেবারে মারণ প্যাঁচ। তারপর তাকে টেনে নিয়ে যেতে থাকে শ্মশানের একটি নির্দিষ্ট দিকে। ওদিকেই কয়েক ঘন্টা আগে মরার চিতা জ্বলছিল, তার গনগনে লাল আঁচ এখনো উদীয়মান। এত রাতে শ্মশানে প্রাণের চিহ্ন না থাকলেও মৃতের চিহ্ন রয়েছে বৈকি। ওই রক্তবর্ণীয় আঁচ তারই পরিচয় দিচ্ছে। নিশাগমতান্ত্রিক ভালোভাবেই জানেন, একবার মারিচ বেতালকে চিতার আগুন স্পর্শ করাতে পারলেই তার শক্তি নাশ হবে। তখন বন্ধনী মন্ত্র পাঠ করে ফের তাকে বন্দি করা যাবে। সেই পরিকল্পনা মতোই বজ্রদানব বেতালকে মারণ প্যাঁচে কাবু করে মরার চিতার দিকে টেনে নিয়ে চলেছে। বেতালও নিজের অবশ্যম্ভাবী পরিণতির যন্ত্রণায় কাতরাতে লেগেছে। যুদ্ধ প্রায় পরিসমাপ্ত। শ্মশানের ওপর কেমন যেন একটা গরম বাতাস খেলা করছে। সেই বাতাসে কার যেন গৈরিক বস্ত্র উড়তে লেগেছে। এতক্ষণে বোঝা যায় ব্যক্তিটি শুরু থেকেই বজ্রদানব এবং মারিচ বেতালের লড়াই পর্যবেক্ষণ করছিল। অন্ধকারে একটু ধাতস্থ হতেই তার মুখাবয়ব পরিচিত মনে হয়। আরে, এ যে আমাদের সকলের প্রিয় বাদলতান্ত্রিক। বাদল এতক্ষণ কেন দাঁড়িয়েছিল তা বলতে পারি না, তবে এবার তার দোদুল্যমান গতি পরিলক্ষিত হয়। সে ভাবল, এটাই সেই বজ্রদানব যার কথা প্রেতান্ম বলেছিল। প্রেতান্ম বলছিল একে নাকি হত্যা করা সম্ভব নয়। আসলে প্রেতান্ম হয়তো জানিই না প্রতিটা টাইটানের কমজোর জায়গা একটাই। অবশ্য না জানাটাই স্বাভাবিক, কারণ অ্যাটাক টাইটান যাদের কাছে বজ্রদানব নামে পরিচিত, তাদের থেকে আর কী বা আশা করা যায়। বাদল হেসে ওঠে। বজ্রদানবকে হত্যা করতে তার বেশি সময় লাগবে না, কারণ বাদলতান্ত্রিক যার অন্ধ ভক্ত, সেই ক্যাপ্টেন লিভাই এমন হাজারটা টাইটানকে এক হাতে নেওয়ার ক্ষমতা রাখে। শুধু সমস্যা হলো বাদলের কাছে ম্যানুয়েভার গিয়ার নেই, তাই বাতাসে উড়তে এমনকি বজ্রদানবের ঘাড়ের কাছে পৌঁছাতেও তার ভারী অসুবিধা হবে। তাহলে এখন উপায় কি? উপায় একটাই আছে। লিভাই বিস্ট টাইটানের বিরুদ্ধে লড়াইয়ের শুরুতেই যেভাবে টাইটানের পায়ে আক্রমণ করেছিল, কেটে টুকরো টুকরো করে দিয়েছিল তার সমগ্র দেহটিকে, ঠিক সেইভাবেই বজ্রদানবের ওপর প্রথম হামলাই আনতে হবে তার পদযুগলে। বজ্রদানব এখনো মারিচ বেতালকে মারণ প্যাঁচে ধরে রয়েছে। এই সুযোগ। বাদল চোখ বুজে একবার দেবী বগলামুখীকে এবং পরমুহূর্তেই দেবী মাতঙ্গীকে স্মরণ করে। নিমিষেই তার হাতে চলে আসে নীলচে আভায় প্রজ্বলিত এক দৈব খাঁড়া। বাদল দুর্ধর্ষ গতিতে ছুটতে থাকে। তার মুখ থেকে বেরিয়ে আসে প্রলয়ঙ্কর এক বজ্রনাদ। আলোর থেকেও দ্রুত গতিতে নীলাভ আভাটি একবার এদিক থেকে ওদিকে সরে যায়। ভয়ানক হুঙ্কার ছেড়ে বজ্রদানব হাঁটু ভেঙে মাটিতে মুখ থুবড়ে পড়ে। দেখা যায় অদূরেই পড়ে আছে সুউচ্চ ঢিবি সমান তার পায়ের চেটো দুটো। কোনো এক দুর্দণ্ড প্রতাপ অলৌকিক শক্তি তার ধারালো দৈব অস্ত্রে বজ্রদানবের পা দুটো কেটে দিয়েছে। মারিচ বেতাল বজ্রদানবের মারণ প্যাঁচ হতে মুক্তি পেয়েই বাতাসে মিলিয়ে যায়। এদিকে বাদলতান্ত্রিক সময় নষ্ট করে না। বজ্রদানব পুনরায় নিজ শরীরের বিচ্ছিন্ন অংশ পুনর্নির্মাণ শুরু করলেই সে মারাত্মক এক কোপ বসিয়ে দেয় সোজা বজ্রদানবের ঘাড়ে। চোখের পলকে পর্বততুল্য রক্তাক্ত মাংসপেশি ভেদ করে বেরিয়ে আসে নিশাগমতান্ত্রিকের দেহ। বাদল জানে একে সময় দিলেই এ আবার বজ্রদানবে রূপান্তরিত হবে। হাজার হোক অ্যাটাক অন টাইটান বাদলতান্ত্রিকের মুখস্থ। তাই সে মহাশক্তিধর খাঁড়াটি বাগিয়ে ধরে নিশাগমের গলা বরাবর আঘাত হানার চেষ্টা করে, কিন্তু পারে না। কারণ বজ্রদানবের ক্ষমতাশালী শক্তিমান নিশাগমতান্ত্রিক একেবারে শান্ত নিষ্পাপ দুধের শিশুর মতো হাত জোর করে বাদলের সম্মুখে বসে পড়েছে। বাদল থেমে যায়।
আর থেমে যেতেই নিশাগম তান্ত্রিক বলে ওঠে, মেসিহা, আমি জানি নিজের অজান্তে আমি আপনার কত বড় ক্ষতি করেছি, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি এই মুহূর্তে আমাকে হত্যা করেন তবে তবে সমগ্র তন্ত্র সমাজ ধ্বংস হয়ে যাবে। মারিচ বেতাল মুক্তি লাভ করেছে, যুগ যুগান্তরের ক্ষুধা তার। তন্ত্রশক্তি বলে এতদিন সে বন্দী ছিল, তাই তাই এখন ওর শিকার হবে কেবল সাধু সন্ত আর তান্ত্রিকগণ। বাদলের মুখে হাসি দেখা যায়। মারিচ বেতাল? সে আবার কি জিনিস? মেসিহা, আপনি মারিচ বেতাল সম্বন্ধে জানেন না, নাকি আমার সাথে মশকরা করছেন? এবার বাদলের ভারী বিরক্তি লাগে। নিকৃষ্ট শয়তানটা তাকে বারবার মেশিহা বলছে কেন? মেশিয়া নামটা শুনলেই বাদলের ছোটবেলায় দেখা একটা মুভির কথা মনে পড়ে যায়, ম্যাট্রিক্স। সেখানে সর্বশক্তিমানকে মেশিহা বলা হতো। এ ব্যক্তির নিজের পাপকর্মের জন্য বিবেক দংশন হয়েছে। তার কথাবার্তা শুনে এও বোঝা গেছে যে বাদলের ব্যাপারে নিশাগম আগে থেকেই অনেক কিছু জানে, আর এটাই বাদলকে ভাবিয়ে তুলেছে। বাদলতান্ত্রিক হাতের মুঠোয় যে খাঁড়াটি ধরে রয়েছে তার নীল জ্যোতি ক্রমশই বেড়ে চলেছে, যেন নিশাগম তান্ত্রিকের রক্তে স্নান না করলে সেটি শান্ত হবে না। তবুও বাদল নিজের প্রতিশোধ স্পৃহাকে দূরে রেখে নিশাগম তান্ত্রিকের কথা শুনতে থাকে। আমার পিতা বিরাগম তান্ত্রিকের নিম্নমার্গের সাধনার ফল এই মারিচ বেতাল। আমরা বংশ পরম্পরায় এই বেতালকে রুখে চলেছি, আর সেই বংশবৃদ্ধির চক্করে আমি ভুল করে আপনার সর্বনাশ করেছিলাম। বাদলের চোয়াল শক্ত হয়ে ওঠে, নিশাগমের গলা ভারী হয়ে আসে। আমি জানি আমার মৃত্যু আপনার হাতেই লেখা আছে। সময়ের অন্তরালে সে দৃশ্য আমি দেখেছি, কিন্তু কিন্তু আপনি বিশ্বাস করুন, আমার মৃত্যুর সাথে সাথেই মারিচ বেতাল চিরতরে স্বাধীন হয়ে যাবে। আর একবার যদি ও কোনো অঘরী কিংবা অঘোরতন্ত্রে পারদর্শী কোনো সাধু বা সন্ন্যাসীকে হত্যা করে তার শক্তি শোষণ করে নেয়, তবে ওকে আর আটকানো সম্ভব হবে না, কারণ তখনও হয়ে উঠবে সোন মারিচ বেতাল। এই রাজারহাট মহাশ্মশানের বুকে একের পর এক তান্ত্রিককে হত্যা করবে। শুরু হবে রাজারহাট মহাশ্মশান বিভীষিকা। তাই একটি বারের মতো আপনি যদি আমাকে অনুমতি দেন, তবে তবে আমি এই মহাবিপদ রুখতে পারি। বাদল যেন নিশাগমের কোনো কথাই শুনতে পায় না। তার চোখের ওপর ফুটে ওঠে কেবল আরজিকার ক্রন্দনরতা মুখাবয়ব। দৈব খাঁড়াটি সে আবারও বাতাসে তুলে ধরে। জীবনের অন্তিম ক্ষণ উপস্থিত দেখে নিশাগম তান্ত্রিক বলে, বেশ, আপনি যখন আমার কথা শুনবেনই না, তখন আর আমার কিছু বলার নেই। হত্যা করুন, শেষ করে ফেলুন আমাকে, আমি বাধা দেবো না। তবে জেনে রাখবেন, যে পাপের সাজা আপনি আমায় দিচ্ছেন তার জন্য কিন্তু আপনিও সমানভাবে দায়ী। বাদল আবারও থেমে যায়। নিশাগম তান্ত্রিক বলে চলেছে, হ্যাঁ, আপনিও দায়ী। সময়ের অন্তরালে আমি দেখেছি সেই শীতের বিকেলে কি হয়েছিল। আপনার স্ত্রী আপনার জন্যই মারা গেছে। বিশ্বাস না হয় যান না অতীতের অন্তরালে। আপনি তো মেশিহা, একটু মনোযোগ দিলেই সেই বিকেলের ঘটনাগুলি পুনর্নির্মাণ করতে পারবেন। যান, দেখুন না কার জন্য মারা গেছে আপনার স্ত্রী আরজিকা। বাদল আর সহ্য করতে পারে না। নীলচে আভায় প্রজ্বলিত দৈব খাঁড়াটি সোজা বসিয়ে দেয় নিশাগম তান্ত্রিকের গলায়। এক ঝটকায় তার মুন্ডুটা উড়ে গিয়ে পড়ে শ্মশানের কাঁকুড়ে মাটির ওপর। তারপর মুন্ডু সহ ধরটি বাতাসে উবে যেতে থাকে। বাদলের মন কিছুটা শান্ত হয়, তবু মাথার ভিতর নিশাগমের কথাগুলো ঘুরপাক খেতেই থাকে। কি হয়েছিল সেদিন বিকেলে? বাদল দাঁড়িয়ে দাঁড়িয়ে কতকগুলো মেয়ের হাসি ঠাট্টা শুনছিল। ঠান্ডা বাতাসে ভেসে আসছিল একটা মিষ্টি হিন্দি গান। আরজিকার স্কুটি তাকে ধাক্কা দিল। না, সময়ের পশ্চাদে তাকে একবার যেতেই হবে। পাড়ি দিতে হবে অতীতের অন্তরালে। শীতকালের সেই মায়াবী বিকেল যেন গূঢ় এক রহস্য লুকিয়ে রেখেছে তার মর্মভেদী কলেবরে। শ্মশান থেকে বেরিয়ে পাকা রাস্তায় পা দিতেই পাখির ডাক শোনা যায়। ভোর হয়েছে, তবে সূর্য উঠতে ঢের দেরি। বাদলতান্ত্রিক পথ চলতে শুরু করে।
সেই শীতের বিকেলের ঘটনার পর কত মাস কত বছর কেটে গেছে কে জানে। শহর কলকাতার বুকে এক চৌরাস্তার মোড়ে ঘটেছিল সেই ঘটনা। ডিসেম্বরের শীতের সকাল, চায়ের দোকানে রেডিও চলছে, রাস্তায় ভিড়ভাট্টা সাধারণ, কিন্তু জায়গাটা কোথায়? মানিকতলার কাছে? হ্যাঁ, ওখানেই হবে, কারণ ওই অঞ্চলেই বাদলের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ অ্যালট করা হয়েছিল। মানিকতলা মোড়ে আসতেই বাদলের সব মনে পড়ে যায়। ওই তো, ওই যে রাস্তার উল্টো দিকে একটা বইয়ের দোকান, ওই দোকানেই সেদিন কতকগুলো মেয়ে কিছু কেনাকাটা করছিল। দোকানটি এখন বন্ধ। এত ভোরে কলকাতাবাসীর ঘুম ভাঙে না। বাদল আরেকটু মনোনিবেশ করে। সেই দিন বিকেলে মেয়েগুলো কোনো কার্ড কিনছিল। তবে কি সেই মাসটা ডিসেম্বর ছিল না? সেটা কি তবে ফেব্রুয়ারি ছিল? বাদল বোঝে এভাবে হবে না, তন্ত্রবিদ্যা তাকে প্রয়োগ করতেই হবে। সে কাছেই রাস্তার পাশে থাকা একটি ট্যাপকল থেকে কিছুটা জল হাতের তালুতে সংগ্রহ করে। তারপর প্রকৃতি দেবীকে নমস্কার করে বিড়বিড় স্বরে উচ্চারণ করে একটি বিশেষ মন্ত্র, ক্ষণকরণী মন্ত্র। মন্ত্রপাঠের সাথে সাথেই তালুর উপর আটকে থাকা জলরাশিতে হালকা স্পন্দন দেখা যায়। বাদল তৎক্ষণাৎ হাত থেকে জল ঝেড়ে ফেলে। তারপর অদ্ভুতভাবে ডান বাহু তুলে ইঙ্গিত করতেই রাস্তার ওপর পড়ে থাকা সেই এক মুঠো জলরাশি বিশালাকার সর্পের ন্যায় বিস্তার লাভ করে। দেখতে দেখতে চোখের নিমিষে রাস্তা থেকে শুরু করে পারিপার্শ্বিক দোকান, এমনকি ওই অঞ্চলের গাছপালাগুলিও মন্ত্রপুত জলে সিক্ত হয়ে যায়। ভাগ্যিস এই সময় আশেপাশে কোনো লোকজন ছিল না, নয়তো এসব দেখে তার প্রতিক্রিয়া কি হতো তা বলা মুশকিল। জলের নাগাল এখন কয়েক মাইল পেরিয়েছে। বাদল বুঝতে পারে কাজ এতেই হবে। এতটা অঞ্চলই যথেষ্ট হবে অতীতের অন্তরালে ফিরে যাওয়ার জন্য। সে শান্তভাবে দাঁড়িয়ে দু চোখের পাতা এক করে, শরীরের সকল ঊর্জা একত্রিত করে আনে কপালের ঠিক মাঝখানে। কয়েক সেকেন্ড কাটতে না কাটতেই ট্রাফিক জ্যামের শব্দে বাদলের ঘোর কেটে যায়। সে চোখ মেলে দেখে ভোরের আলো কেটে গিয়ে বিকেল হয়েছে, অর্থাৎ বাদল সময়ের অন্তরালে পাড়ি দিয়েছে। এই ব্যাপারটা অনেকটাই বিভ্রম বা মায়ার মতো। বাদল চোখের সামনে অতীতের ঘটনা দেখতে পেলেও ওই জায়গায় দাঁড়িয়ে আর কেউ এই দৃশ্যসমূহ দেখতে পাবে না। বাদলের কানে ভেসে আসে সেই অতি পরিচিত হিন্দি গান। বাদল দেখতে পায় পথের ওপারে ফুটপাতের ওপর দাঁড়িয়ে রয়েছে এক যুবক। যুবকের চোখ বইয়ের দোকানে কলহপ্রিয়া রমণীদের পানে নিবদ্ধ। যুবকের মাথায় এই মুহূর্তে ঠিক কোন ধরনের চিন্তাভাবনা চলছে তা বাদলতান্ত্রিক ভালোভাবেই জানে। সরকারি চাকরিজীবী ওই যুবকের বিবাহ আসন্ন, কারণ একটু পরেই উপস্থিত হবে দুর্ঘটনারূপী এক শুভ ক্ষণ। বাদলতান্ত্রিক তার বৈকল্পিক বাদলকে ভালোভাবেই চিনতে পারে। ইংরেজিতে একে বলে ভ্যারিয়েন্ট। বাদল দম বন্ধ করে অপেক্ষা করতে থাকে সেই শুভ ক্ষণের। হঠাৎ তার খেয়াল হয় রাস্তার ওপরে একটি ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। না, দাঁড়িয়ে নেই, রাস্তা পারাপার করছে। কলকাতা শহরে এমন গরু, ষাঁড়, ছাগল অনেক পাওয়া যায় যাদের মালিকের ঠিক ঠিকানা নেই। হাটবাজারের উচ্ছিষ্ট আর ডাস্টবিনের খাবার খেয়ে এইসব প্রভুহীন পশুদের জীবন কাটে। কিন্তু ও কি? ওটা যে একটা বাস! বাসটা তীক্ষ্ণ শব্দে হর্ন বাজাতে বাজাতে ষাঁড়টির দিকেই এগিয়ে আসছে, অথচ বাসের চালক এখনো ব্রেক কষছে না কেন? তবে কি ব্রেক ফেল করেছে? বাদলতান্ত্রিক আর ভাবতে পারে না। সে জানে অতীতের অন্তরালে কোনো রকম ক্রিয়াকলাপ করলে তার ফল হবে মারাত্মক। সময়রেখা ছিন্ন বিচ্ছিন্ন হবে। তবু বাদল কিছু না করলে ষাঁড়টিকে বাঁচানো সম্ভব হবে না। অন্যদিকে বাস যাত্রীদেরও ক্ষতি হতে পারে। না না, তা হতে পারে না। বাদল সিদ্ধান্ত নেয় সময়রেখা বিচ্ছিন্ন হলেও সে এই দুর্ঘটনা রুখতে তন্ত্রশক্তি ব্যবহার করবে। যেমন ভাবা তেমন কাজ। সে নিজের ডান হাত ওপরে তুলে পবনমুখী মন্ত্রোচ্চারণ করতেই তার হাতের মুঠোর চারধারে একটি ছোটোখাটো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। সময় নষ্ট না করে বাদলতান্ত্রিক হাতের মুঠো খুলে ক্ষীণ একটি ফুঁ দিয়ে বাতাসটিকে ঠেলে দেয় ষাঁড়টির দিকে। বাতাসের ধাক্কায় ষাঁড়টি ঈষৎ ডাক ছেড়ে 10-12 হাত এগিয়ে যায় ঠিকই, কিন্তু তাতেও বিপদ কাটে না।
যে বাসটিকে বাদল লক্ষ্য করেছিল সেটির নাগাল থেকে ষাঁড়টি দূরে চলে গেলেও উল্টো দিক থেকে আসা আরেকটি বাসের একেবারে সামনে পড়ে যায় ওটি। বাস চালক সতর্ক থাকায় শেষ মুহূর্তে কোনো রকমের স্টিয়ারিং ঘুরিয়ে নেয়। মারাত্মক এক বাঁক নিয়ে বাসটি ষাঁড়টিকে কোনো রকমে কাটিয়ে বেরিয়ে যায়। তবে এর ফলে যেটি ঘটে তার জন্য বাদলতান্ত্রিক প্রস্তুত ছিল না। বাসটি অমন অপ্রত্যাশিত বাঁক নিতেই পথের ধার দিয়ে চলমান একটি স্কুটি বাধ্য হয়েই ফুটপাতের ওপর উঠে পড়ে এবং টাল সামলাতে না পেরে সোজা ধাক্কা দেয় সেই সরকারি চাকুরিজীবী যুবকের শরীরে। বাদলতান্ত্রিকের কানে আসে এক সুপরিচিত মহিলা কণ্ঠস্বর। আরে আরে এই সরুন সরুন। আরজিকা। স্কুটিটা আরজিকা চালাচ্ছিল। সে ধাক্কা দিয়েছে বৈকল্পিক বাদলকে। কিন্তু এই দুর্ঘটনা তো আরজিকার জন্য ঘটেনি, ঘটেছে বাদলতান্ত্রিকের জন্য। বাদলতান্ত্রিক যদি ষাঁড়টিকে বাঁচাতে না যেত, সে যদি তন্ত্রবল ব্যবহার না করত, তবে এই মোটর দুর্ঘটনাটি ঘটতই না। না আরজিকার সাথে বাদলের কোনোদিন দেখা হতো, না তাদের মেলামেশা হতো, না বিবাহ। আর আরজিকার সাথে বাদলের বিবাহ না হলে হয়তো কখনোই আরজিকার এমন পরিণতি হতো না। বাদলের কানে বাজতে থাকে অতীতের বেশ কয়েকটি কথা। কমলা দেবীর প্রেতাত্মা বলেছিল, তবে তোমাকে এইটুকু বলতে পারি কি তোমার জীবনে ভালো খারাপ যাই ঘটেছে বা ঘটবে সবই তোমার নিজের কারণে। ঘটনার আদি এবং অন্তে কেবল তুমি দাঁড়িয়ে আছো, একা, শুধু তুমি। পরে সময় পেলে ব্যাপারটা ভালো করে ভেবে দেখো। দুর্গেশ্বর নন্দী অভিশাপ দিয়েছিল, বাদল, তোকে আমি অভিশাপ দিচ্ছি। যে তন্ত্র সাধনার তুই এত বড়াই করিস, একদিন জানবি সেই তন্ত্র সাধনায় তোর দুর্গতির কারণ হবে। তখন তোর জীবনে দুঃখের শেষ থাকবে না। চাইলেও তুই কাউকে সে নিজের যন্ত্রণার কথা বোঝাতে পারবি না। সেই অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গেল। যে তন্ত্রশক্তি এতদিন বাদলকে প্রতিশোধ নিতে সাহায্য করেছে, আজ বাদল জানতে পারল আরজিকার দুরবস্থার পশ্চাদে সেই তন্ত্রশক্তি একমাত্র দায়ী, বাদলতান্ত্রিকের তন্ত্রশক্তি। সে দিকবিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকে। বৈকল্পিক বাদলকে আটকাতেই হবে। আরজিকার সাথে তার মিলন ঘটতে দিলে চলবে না। আরজিকার আবার অমন অপঘাত মৃত্যুর ধাক্কা ব্যাংকার বাদল রায় সহ্য করতে পারবে না। সে পুনরায় পাড়ি দেবে বামনিয়া গ্রামে, হয়ে উঠবে বাদলতান্ত্রিক। তারপর সময়ের প্যাঁচে ফিরে আসবে অতীতের অন্তরালে, বাঁচাতে চাইবে ওই ষাঁড়টিকে। ঘটবে মোটর দুর্ঘটনা। আর এইভাবেই এই সময়চক্র এক নাগারে ঘুরতে থাকবে। এ যেন এক টাইম লুপ, যার সৃষ্টিকর্তা বাদলতান্ত্রিক স্বয়ং। আরজিকার স্কুটি যখন তাকে ধাক্কা দিয়েছিল, তখনও সময়রেখা বিচ্ছিন্ন করে অপর কোনো বাদলতান্ত্রিক রাস্তার ওধারেই দাঁড়িয়েছিল, আর তার জন্যই এমনটা ঘটেছিল। কিন্তু সেই বাদলতান্ত্রিক ভেরিয়েন্ট বাদলকে আটকায়নি কেন? ঠিক যেমন এখন বাদলতান্ত্রিক ছুটে চলেছে তার ভেরিয়েন্ট বাদলকে আটকাতে। আরজিকার সাথে তার মিলন এখনই সে রুখে দেবে। সময়রেখা বিচ্ছিন্ন হলেও সময়চক্র আর পুনর্নির্মিত হবে না। তবে এই সময়চক্র সেই বাদলতান্ত্রিক তখন থামাতে পারেনি কেন? তার উত্তর খুঁজে পেতে বেশি সময় লাগে না। তীব্র এক শব্দের সাথে পরপর দুটি গুলি বাদলের পা দুটিকে এফোঁড় করে দেয়। বাদল মুখ থুবড়ে পড়ে মাটির ওপর। নিমিষেই আরেকটি গুলি তার ডান হাতের তালু ছিঁড়ে বেরিয়ে যায়। আবারও একটি গুলি ছুটে আসে তার বাম হাতের দিকে। তবে এবারে তালু নয়, কবজির হাড় সমেত কিছুটা মাংস ক্ষতবিক্ষত হয়ে যায়। শোনা যায় এক শয়তানি কণ্ঠস্বর, শালা, এই সিরিয়াল কিলারটা আবার তান্ত্রিক? দেখেছিস কত বড় হারামি মালটা? আমরা যে ওকে চিনতে পেরেছি সেটা বোঝা মাত্রই ছুটে পালাচ্ছিল। কিন্তু আমিও হলাম দশরথ ভরদ্বাজ। এনকাউন্টারে কী করে এমন সিরিয়াল কিলারদের শেষ করতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। বাদল রক্তাক্ত শরীরে মাটিতেই পড়ে থাকে। তার ওঠার শক্তি নেই। হাত পা দুটোই জখম হয়েছে।
কোনরূপ তন্ত্রবাণী প্রয়োগ করার সামর্থ্য আর তার নেই। তার চোখের সামনে থেকে অতীতের দৃশ্য মুছে যেতে থাকে। শেষবারের মতো সে দেখতে পায় আরজিকর স্কুটি চলে যেতেই বৈকল্পিক বাদল তার পিছু নিল। বাদলতান্ত্রিকের কান্না পায়। এই সময়চক্র সে থামাতে পারেনি। আরজিকার মৃত্যু অবশ্যম্ভাবী। যে তন্ত্রের প্রতি এতদিন তার গর্ব ছিল, সেই তন্ত্রই আজ বাদলকে ব্যথিত করল। এদিকে দশরথ ভরদ্বাজের আদেশে কয়েকজন পুলিশ বাদলের অসার দেহটিকে চ্যাংদোল্লা করে জিপে তোলে। এ কি রে, শালাটা মরেনি এখনো? কি সাংঘাতিক মাল এটা! সরকারের 4-4টে গুলি বেকার নষ্ট হলো। চত নিজ তো মালটাকে, একে একেবারে রসিয়ে রসিয়ে মারতে হবে। তবে কি আমার প্রমোশনটা হবে। চ স্টার্ট দে গাড়িতে। সূর্যোদয়ের সাথে সাথেই কানের পর্দা ফাটিয়ে 3টে জিপ হুশ করে বেরিয়ে যায়। বাদলের জীবন শক্তি ফুরিয়ে এসেছে। আসলে তার বাঁচার আর ইচ্ছাই নেই। চাইলে ছলনাময়ী কিছু মন্ত্র সে ব্যবহার করতে পারত, যার প্রয়োগে এই পুলিশবাবুদের চোখে ধুলো দেওয়া সম্ভব, কিন্তু সেই মনোবলটুকুও অবশিষ্ট নেই। সময়চক্রে আরজিকার বারংবার এই পরিণতির কথা ভেবেই তার বুকটা ফেটে যায়। নিজের অজান্তেই সে নিজেকে সবচেয়ে দোষী সাব্যস্ত করে। থানার সামনে এসে জিপগুলি একটু গতি কমাতেই দশরথ ভরদ্বাজ বলে ওঠে, এই তোরা কি পাগল হয়েছিস নাকি? থানার ভেতরে এনকাউন্টার করলে সব জানাজানি হয়ে যাবে। তখন প্রমোশন তো দূরের কথা, শালা আমাকে জেলে যেতে হবে। এখানে গাড়ি থামাবি না, একেবারে মাচার মাঠে চ। ওখানে আমার জানা একটা পুলিশ ফাঁড়ি আছে, হ্যাঁ, ওখানেই খেলা হবে। কথাগুলো শুনে বাদল ভালোভাবেই বুঝতে পারে তার পরিণতি ঠিক কী হতে চলেছে। এই পুলিশ অফিসার তাকে যে খুন করবে সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু খুনের পরে তার ওপর হয়তো এমন কয়েকটি অপরাধের দায় চাপানো হবে যেগুলির একটির সাথেও বাদলতান্ত্রিকের যোগসূত্র নেই। তবুও বাদল এসব ঘটনা আটকানোর চেষ্টা করে না। সে ভাবে, কি আর হবে, যা হওয়ার তো হয়েই গেছে। আরজিকাকে সে বাঁচাতে পারেনি। বারংবার ওই শয়তানগুলো তাকে... না, বাদল আর ভাবতে পারে না। তন্ত্র জিনিসটার প্রতি তার ঘেন্না চলে এসেছে। এখন তার মুক্তি চাই। সম্ভবত এই দশরথ ভরদ্বাজ নামক পুলিশটি বাদলকে মুক্তি দিতে পারে। তবে দশরথ ভরদ্বাজের চোখে মুখে ফুটে ওঠা শয়তানি হাসিটি দেখে বোঝা যায় এই কাজটি হয়তো অত সহজ হবে না। বাদল অপেক্ষা করতে থাকে এক যন্ত্রণাকাতর মৃত্যুশয্যার। মাচার মাঠে পুলিশ ফাঁড়িতে কয়েকটি তাঁবু দেখা যায়। সেই তাঁবুরই একটির ভিতর খড়ের গাদায় বাদলের অর্ধমৃত দেহ পড়ে রয়েছে। গুলির জখমগুলি থেকে লাগাতার রক্তক্ষরণ হয়েই চলেছে। বাদলের জায়গায় কোনো সাধারণ মানুষ থাকলে অনেক আগেই হয়তো তার মৃত্যু হতো। আসলে উচ্চমার্গের সাধকরা চাইলেও অত সহজে মরতে পারে না। ইচ্ছা মৃত্যু এক মহান বর, তা সবার ভাগ্যে জোটে না, যেমনটা বাদলের ভাগ্যে নেই। দশরথ ভরদ্বাজ একটি পিস্তল হাতে তাঁবুর ভিতর প্রবেশ করলেন। তারপর পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের চেয়ার টেনে তার ওপর বসে পড়েন। শান্তভাবে পিস্তলের নলটি দিয়ে ঘাড় চুলকুতে চুলকুতে বলে ওঠেন, তুই তো শালা একেবারে 20 মাল। হ্যাঁ, এত কিছুর পরেও এখনো মরিসনি? কষ্ট পেয়ে ধুঁকছিস অথচ মরছিস না। একদম ওই হুবহু তোর জমিদারটার মতো। কি নাম বাবা, হ্যাঁ মনে পড়েছে, সনাতন চক্রবর্তী। বাদলের মাথায় যেন বাজ পড়ে। সনাতনবাবুকে ইনি চিনলেন কি করে? তবে কি ইনি বামনিয়ায়? হরমচদা, তুই কি ভেবেছিস তোর মতো ঠান্ডা মাথার সিরিয়াল কিলারের আসল ঘাঁটি কোথায় আমি জানতে পারবো না? দশরথ ভরদ্বাজ চেয়ার ছেড়ে উঠে হাঁটতে লেগেছেন। এ শালা, তোর মতো 10-20টা গুন্ডা আমার চাকরি পাওয়ার 1 মাসের মধ্যেই ইহলোক ত্যাগ করেছিল রে। শুধু কি তাই, কালার ঝাপির নাম শুনেছিস তো? তার পেছনে যারা ছিল তাদের মধ্যে আমি অন্যতম। বাদলের মনে পড়ে যায় অংশুমান তথা অসওয়াল্ডের মুখে শোনা সেই পৈশাচিক হত্যাকাণ্ড। ভাবলাম বামনিয়াকেও না হয় আর একটা কালার ঝাপি বানাই।
আমাকে আটকানোর তো কেউ নেই এখানে, তাই গেলাম। কিন্তু ওখানে গিয়ে ভারী দুঃখ পেলাম। দেখলাম তোর ব্যাপারে সনাতন চক্রবর্তীর পরিবার ছাড়া কেউই তেমন কিছু জানে না। 2-4টে গ্রামবাসীকে বেধড়ক পিটিয়েও স্বীকার করানো গেল না কি বাদল নামের কাউকে তারা চেনে। তা চেনে না যখন, তখন ওদের বাঁচিয়ে রেখেই বা কি লাভ। দিলাম সব কটাকে শেষ করে। অবশেষে গ্রামবাসীদের করুণ অবস্থা দেখে সনাতন চক্রবর্তী নিজে ওই অসুস্থ শরীরে বেরিয়ে, তবে সেও কিছুই বলতে পারলো না। কত ভয় দেখালাম, গায়েও হাত তুললাম, এমনকি ওর মেয়েটাকেও। এই! বাদল হুঙ্কার দিয়ে ওঠে। আহত সিংহ যেমন গর্জে উঠে আক্রমণ করে, তেমনি বাদলও রক্তাক্ত শরীরে দশরথের পানে ধেয়ে যায়। কিন্তু এটা বাস্তব, সিনেমা জগৎ নয়। দশরথ ভরদ্বাজের সজোর এক লাথি বাদলের বুকে লাগতেই সে উল্টো দিকে ছিটকে পড়ে। হাট! বাবা, এত রক্তক্ষরণের পরেও তোর জোর কমেনি দেখছি। যাই হোক, যেটা বলছিলাম, সনাতনের সামনেই ওর মেয়েকে গুলি করে মারলাম। খুব কষ্ট হলো জানিস, আর মেয়েটার পেটে বাচ্চা ছিল তো। তাতেও বাপু সনাতন মুখ খোলে না, খালি বলে তুই নাকি তন্ত্র সাধনা লাভের উদ্দেশ্যে বামনিয়া গ্রাম ছেড়েছিস, কোথায় গেছিস তা জানে না। বেটা বুড়ো এক কথা বারবার বলে মটকাটা এমন ঘেঁটে দিল যে গুলিটা সোজা ওর মুখে লাগলো। পড়ে রইল বাড়ির চাকর কিংকল্লা। বাদলের চোখ জলে ভিজে যায়। এই কি তার ভবিতব্য? তার প্রিয় মানুষগুলো এইভাবে তার জন্য বেঘরে মারা পড়বে? না না, বাদল এখন মরতে পারে না। এই মানুষরূপী শয়তানগুলোকে উচিত শাস্তি তাকে দিতেই হবে। কিন্তু সে আহত, তন্ত্রবাণ প্রয়োগের ক্ষমতা তার নেই। রে, পড়ে পড়ে কি ভাবছিস? কিংকল্লালের কি হলো? ও বেচারিকে ছেড়ে দিল, কারণ সে সময় আমার ফোনে খবর এলো যে তুই রাজারহাট শ্মশানে রয়েছিস। ব্যাস, চলে এলাম এখানে। তবে আসার পথে বুঝলাম বেকার বেকার সনাতন চক্রবর্তীর পরিবারটার ক্ষতি করলাম। অহেতু কতগুলো গ্রামবাসী প্রাণ দিল। তবে বহু বছর বাদে মানুষের রক্ত দেখে মনটা ভারী ভালো হয়ে গেল। সেই জন্য তোকে অনেক ধন্যবাদ। কিন্তু বাদল আর নিজের সংযম ধরে রাখতে পারে না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে ক্ষতবিক্ষত হাত নিয়েই একটা ঘুষি চালিয়ে দেয় দশরথের নাক বরাবর। দশরথ ভরদ্বাজ টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে। কিন্তু বাদল তান্ত্রিক আর একবার আক্রমণের উদ্যোগ নিতেই তিনি বন্দুকটি উঁচিয়ে ধরেন। শালা শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই পুলিশের গায়ে হাত তুলিস? তোর তো বুকে গুলি ভরব, ভাড়বে যা এনকাউন্টার। বন্দুকের সেফটি ক্যাচ খুলে দশরথ ট্রিগারে চাপ দিতে যাবেন, এমন সময় পারিপার্শ্বিক পরিবেশ কাঁপিয়ে এক ভয়ানক ঝড় ওঠে। সেই ঝড়ের গতি এত বেশি যে তাঁবুর চাদর চোখের পলকে উড়ে যায়। ধুলোবালির দাপটে দশরথ ভরদ্বাজ দেখতে পর্যন্ত পান না, কেবল কানে আসে বীভৎস এক ঘর ঘর শব্দ। তার সাথেই এক নাগাড়ে ছুটে চলে বন্দুকের গুলি। 2-1বার হেলিকপ্টারে চড়ার ফলে এমন ধুলোর ঝড় বাদলের গা সওয়া হয়ে গেছে। সে দেখে বাঁচার মাঠের ওপর 3-3টে হেলিকপ্টার উড়ছে। তার ভিতর থেকে ঝুলন্ত রশ্মি দিয়ে পিলপিল করে নেমে আসছে কালো পোশাক পরিহিত সেনা। সেনানায়ককে বাদল তান্ত্রিক ভালোভাবেই চেনে, ক্যাপ্টেন রন। শোনা যায় ক্যাপ্টেন রনের রণোন্মাদিত যুদ্ধজয়ী হুঙ্কার। कवर कवर, ध्यान रहे, जैसे भी हो उस बादल नाम का आदमी को रेस्क्यू करना ही है, भले ही हमारा जान क्यों न चले जाए। পুলিশের সাথে মিনিট 5-এর বেশি গুলির লড়াই চলে না। একটা গুলি দশরথ ভরদ্বাজের উরু ছিঁড়ে বেরিয়ে যেতে তিনি উ করে মাটিতে বসে পড়েন। বুঝতে পারেন এমন বন্দুক চালানো তো দূর, সমগ্র সার্ভিস লাইফে চোখেও কোনোদিন দেখেননি। গুলির লড়াইয়ে ফাঁড়ির প্রত্যেকটা পুলিশ মারা পড়ে, সব শুদ্ধ 21 জন। দশরথ ভরদ্বাজ তখনও বেঁচে রয়েছেন, তবে বাদলের পানে বন্দুক কোঁচানোর সাহস আর তার নেই। ক্যাপ্টেন রন পুলিশের মৃতদেহগুলি একটি কপ্টারে তোলার আদেশ দেন। আন্ডারগ্রাউন্ড স্ট্রাইকে এমনই হয়, মৃতদেহ ফেলে রাখতে নেই। রন বাদলের সামনে এসে দশরথের পানে বন্দুক কুঁচিয়ে ধরতেই বাদল বলে ওঠে, না ক্যাপ্টেন রন, একে তুমি মারবে না, একে মারবো আমি।
এক ঝটকায় রনের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে বাদলতান্ত্রিক দশরথের কপাল বরাবর নিশানা করে। দশরথ ভরদ্বাজ কাতর স্বরে বলতে থাকেন, তার মানে তুই আন্ডারগ্রাউন্ডের ডন, সিরিয়াল কিলার নস? আন্ডারগ্রাউন্ডের ঝামেলার চক্করে এইসব খুনগুলো করেছিলি? খুন আমি করিনি, আমি ন্যায় করেছি। যারা অন্যায় করেছিল সেই সব শয়তানকে শাস্তি দিয়েছি। তোর মতো ন্যায়ের পোশাক পরা আইন রক্ষকরা যখন অন্যায় করতে শুরু করে তখন প্রকৃতির বুকে জন্ম হয় আমার মতো বিরোধী নায়কের, যাদের কার্যকলাপ নায়কের মতোও নয় আবার খলনায়কের মতোও নয়। কেন আমি ওদের প্রাণ নিয়েছি তা বললে তুই বুঝবি না, কিন্তু আমি বুঝে গেছি তুই কেন কালাঝাঁপি বা বামনিয়ার নিরীহ মানুষদের হত্যা করেছিস। তোকে তোকে বাঁচিয়ে রাখলে ওইসব নিরীহ মানুষদের আত্মারা কখনোই শান্তি পাবে না। তাই তাই তোকে তোকে আমি নিজের হাতে খুন করব। দশরথ ভরদ্বাজের কেশরী ন্যায় গর্জন এখন বেড়ালের মিউ মিউ ডাকে পরিণত হয়েছে। এই বাদল, তুই পুলিশকে খুন করলে পার পাবি না, কিন্তু বিচারে তোর ফাঁসি হবে। ফাঁসি? কে দেবে আমায় ফাঁসি? যে আদালতের আইন তোর মতো শয়তানের নখের ডগায়, সেই আদালত আমাকে বিচার করার ক্ষমতা রাখে না। আমার বিচার হবে ওপরের আদালতে। না 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 বাদল, তুই এটা করতে পারিস না। তোর মতো শিক্ষিত চাকুরিজীবী মানুষ এমন ক্রিমিনালের মতো কাজ করতে পারে না। বাদল, না 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 না। আমি তো ক্রিমিনালই। তোর মতো মানুষরা যবে থেকে পুলিশের ছদ্মবেশ নিয়েছে তবে থেকে আমার মতো লোকেরা ক্রিমিনাল হয়ে উঠেছে। তুই ক্রিমিনাল? তুই ক্রিমিনাল? না না না, তুই ক্রিমিনাল নোস। তুই ভালো মানুষ। কবে থেকে তুই ক্রিমিনাল হলি? হ্যাঁ? বাদলের মুখে হাসি ফুটে ওঠে। বন্দুকের নলটা দশরথের কপালে ঠেকিয়ে সে জবাব দেয়, সিন্স কালাঝাঁপি। দশরথের মাথা খুঁড়ে গুলি এপার ওপার হয়ে যায়। বাদল বন্দুকটি বাতাসে ছুড়ে দিয়ে পিছন পানে হাঁটতে থাকে। কপ্টারের হাওয়ার দাপটে তার গেরুয়া বস্ত্র উড়তে লেগেছে। ক্যাপ্টেন রনের মনে হয় তার চোখের সামনে চলমান এক সিনেমায় যেন কোনো নায়কের অতি ধীর পদক্ষেপে আগমন ঘটছে। মনে পড়ে থেলাপাথির কথা। বন্দুকটি মাটিতে পড়ার আগেই বাতাসের মাঝেই তিনি ওটিকে ধরে নেন। দশরথ ভরদ্বাজের মাথার খুলিটা যে এভাবে উড়ে যাবে তা ক্যাপ্টেন রন আশা করেননি। রন অঙ্গুলি হেলনে নিজের সৈন্যদের বুঝিয়ে দেন কি দশরথের মৃতদেহ নিয়ে ঠিক কী করতে হবে। বাদল বলে, এই মৃতদেহটা যেন অবশ্যই তোমার বসকে দেখিও। কালাঝাঁপির মৃত মানুষরা আজ হয়তো কিছুটা শান্তি পাবে। আচ্ছা শোনো, আমাকে বামনিয়া গ্রামে ছেড়ে দিতে পারবে? ল্যাটিটিউড লঙ্গিটিউড আমি আন্দাজ করে বলে দেব। ক্যাপ্টেন রন রাজি হয়ে যান। দুটি হেলিকপ্টার 22টি মৃতদেহ সমেত পাড়ি দেয় মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের উদ্দেশ্যে। অপেক্ষাকৃত বড় কার্গো কপ্টারটি বাদলকে উড়িয়ে নিয়ে চলে বামনিয়া গ্রামের দিকে। আকাশপথেই বাদলের চিকিৎসা হয়। ক্যাপ্টেন রন জানান তার সেনাবাহিনীর প্রতি কোম্পানিতে 2 বা ততোধিক মেডিকেল সাপোর্ট সবসময় থেকেই থাকে। তাদেরই একজন বাদলকে সুস্থ করার কাজে লেগে পড়ে। অবশ্য বাদলের শারীরিক অবস্থা দেখে সেও অবাক। হাতের তালুয়ার কবজি বরাবর গুলি এ4 হয়ে গেলেও কোনো এক মন্ত্র বলে কোষ কলা এমনকি হাড়ও পুনরায় নিজ অবস্থানে ফিরে এসেছে। অবশ্য পায়ে বন্দুকের গুলি আটকেছিল। বাদলকে স্ট্রেচারে শুইয়ে সেই গুলি দুটো বের করতে হয়েছে। তবে মেডিকেল সাপোর্টের ছেলেটি প্রতিবার ছুরি কাঁচি দেহে ঠেকানো মাত্রই এক ক্ষীণ তরিতাবেশ অনুভব করেছে। ভেবেছে সিদ্ধ পুরুষদের দেহ বোধহয় এমনই ঐশ্বরিক হয়। ব্যান্ডেজ বাঁধা ছাড়া অন্য কোনো ওষুধই বাদলের প্রয়োজন হয়নি। বলাই বাহুল্য, গুলির লড়াইয়ে ক্যাপ্টেন রনের একটি সৈন্যের শরীরেও আঁচড় লাগেনি। তাই মেডিকেল সাপোর্টের কাজ অনেকটাই কমে গেছে। বাদলের নির্দেশিত ল্যাটিটিউড লঙ্গিটিউড অনুসরণ করে আসার পথেই বামনিয়া গ্রামটিকে দেখা যায়। আসলে বাদলের দেওয়া দিক নির্দেশের অনেক আগেই গ্রামটি অবস্থিত। আসলে সে আন্দাজ করে অক্ষাংশ দ্রাঘিমাংশের হিসেব দিয়েছিল। বামনিয়া গ্রাম থেকে বেরিয়ে আসার সময় সে কি জানতো যে পরপর এতগুলো বিপদ ঘটতে চলেছে? গ্রামটিকে ওপর থেকে চিনতে পেরেই বাদল ওখানেই তাকে নামিয়ে দেওয়ার অনুরোধ করে। ক্যাপ্টেন রনের আদেশে কার্গো কপ্টারের পাইলট
বাতাসের মাঝেই এক জায়গায় কপ্টারটিকে ভাসিয়ে রাখে। ক্যাপ্টেন রন নিজে পলিয়েস্টার নাইলন ব্যবহার করে বাদলতান্ত্রিক সহ নিচে নেমে আসেন। গাছপালায় ঢাকা ছোট একটি ফাঁকা জায়গাতেই তাদের ল্যান্ডিং সম্পূর্ণ হয়। বাদল বলছে ক্যাপ্টেন রন বা তার সেনারা কোন পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত। বাদলকে মাটিতে নামিয়ে দিয়েই রন কোমরে গোঁজা লকটিতে চাপ দেন। নিমিষেই দড়ি গুটিয়ে আসে। চোখের পলকে ক্যাপ্টেন রন উঠে পড়েন কপ্টারে। বাদল হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এই রকম ঘটনা এতদিন সে ইংরেজি সিনেমায় দেখে এসেছে। এমন কাহিনীর সাক্ষী যে সে নিজে কোনোদিন হতে পারবে তা ভাবতে পারেনি। কপ্টারটি ছোট হতে হতে একসময় আকাশের বুকে মিলিয়ে যায়। বাদলতান্ত্রিক একটি দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে, কালাঝাঁপি হত্যাকারীর মৃতদেহ দেখে না জানি অসল্ডের মানসিক অবস্থার কি পরিণতি হবে। সে গাছপালার ভিতর দিয়ে দ্রুত পায়ে পথ চলতে থাকে। বেশ খানিকটা যাওয়ার পর চক্রবর্তী জমিদার বাড়ির সেই গম্বুজাকৃতি মাথাটা আবারও দেখা যায়। তবে এবারে সমগ্র গ্রাম যেন নিস্তব্ধ। কারণটা বুঝতে আরও কিছুটা সময় লাগে। জঙ্গল পেরিয়ে বামনিয়া গ্রামের চাষাবাদের জমিতে পা দিতেই বাদলতান্ত্রিক চমকে ওঠে। মাঠের ওপর সারি সারি মৃতদেহের চিতা জ্বলছে। নয় নয় করেও কমপক্ষে 50টা হবে। চিতার অদূরেই কিঙ্করলাল দাঁড়িয়ে রয়েছে, তার মুখ বিকৃত, চোখে জল। তারও পিছনে কয়েক ঘর গ্রামবাসী এক নাগারে সুর করে কেঁদে চলেছে। বাদল কম্পমান পায়ে কিঙ্করলালের পাশে গিয়ে দাঁড়ায়। কিঙ্করলাল অনেক আগেই বাদলতান্ত্রিককে দেখতে পেয়েছিল। বোধহয় সেই কারণেই তার মুখ বিকৃত দেখাচ্ছিল। এবার সে কথা বলে। হাউ হাউ করে কেঁদে উঠে বাদলের পা জড়িয়ে ধরে। বাবু গো, ও বাবু, বাবু গো, আমাদের কি সর্বনাশ হলো দেখুন। আপনার খোঁজে তেনারা এসেছিল, খোঁজ না পেয়ে আমাদের কি ক্ষতি করে গেল দেখুন। কত মানুষ ওদের গুলি খেলো। জমিদার বাবুর ছেলেগুলোকেও রেহাই দিল না গো, মেয়েটাকেও শেষ করে দিল। সব শেষ হয়ে গেল। বাদলের বুক ফেটে কান্না বেরিয়ে আসে। এদিক ওদিক চাইতেই সনাতন চক্রবর্তীর চিতাটি সে দেখতে পায়। ক্রোধ, ঘৃণা, আক্রোশে তার তন্ত্রের শুভাংশের প্রতি বিশ্বাসী উঠে যায়। সে এবারেও এই নরহত্যালীলার জন্য নিজেকেই দায়ী করে। ভাবে, সে যদি আরজিকার মৃত্যুর পর মানসিক শান্তির খোঁজে এই বামনিয়ায় না আসত, তাহলে কোনোদিনই এই নিরীহ মানুষগুলোকে মরতে হতো না। চিতার আগুনে লালায়িত একটি সরু ধারালো গোছের কাঠকয়লা হাতে তুলে নিয়ে বাদলতান্ত্রিক মাঠের মাঝখান পানে ছুটে যায়। গগনবিদারী হুঙ্কার ছেড়ে চিৎকার করতে থাকে, আমি বাদলতান্ত্রিক আমার দৈব ক্ষত্রিয় রক্ত প্রেত জননী মহাব্রহ্মকে অর্পণ করছি। এই বলেই সে ভাটার আগুনের ন্যায় জ্বলতে থাকা কাঠকয়লাটি ঢুকিয়ে দেয় বাঁ হাতের জখমে। ফোঁটা ফোঁটা রক্ত মাটিতে পড়ে, আর তার সাথেই শুরু হয় কর্ণপটহ বিদারক বজ্রপাত। ঝড় নেই, জল নেই, অথচ এক নাগারে বাজ পড়তেই থাকে। মাটি কাঁপতে শুরু করে। কিঙ্করলাল ব্যতীত সকল গ্রামবাসী প্রাণের দায়ে দৌড় লাগিয়েছে। আবারও বাদলতান্ত্রিকের কণ্ঠ শোনা যায়, পরিবর্তে প্রেত জননী নিজ সন্তানদের জাগিয়ে তুলবে। ডাকিনী, হাঁকিনী, ডামর ডামরিদের বাসা হবে বামনিয়া গ্রামের চতুর্সীমানা। বাদলতান্ত্রিকের খোঁজে পুলিশ বা ওই সম্পর্কিত যে কেউ গ্রামে পা দিলেই তৎক্ষণাৎ সে প্রেতের খাদ্যে পরিণত হবে। আমার দৈব রক্তের দিব্যি, এই গ্রামের সীমানার ভিতর আমি প্রেতের বিরুদ্ধে লড়াই করব না। প্রেত জননী মহাব্রহ্ম আমার রক্তাঞ্জলি গ্রহণ করুন। বলাই বাহুল্য, ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত লহু প্রেতের কাছে অমৃত তুল্য। তারা মাটিতে পড়ে থাকা বাদলের রক্ত একেবারে চেটে খেয়ে নেয়। সেই থেকেই জন্ম নেয় বিভৎস সব ছায়ামূর্তি। তারা ছুটে চলে যায় গ্রামের বিভিন্ন দিকে। যখের ন্যায় ওরা গ্রাম পাহারা দেবে, পরিবর্তে সময় বিশেষে পাবে দৈব রক্ত। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতেই কিঙ্করলাল বাদলের পানে ছুটে যায়। বলে,
এ আপনি কি করলেন বাবু, এ আপনি কি করলেন? উপায় ছিল না কিঙ্করলাল। ভগবানের সাধনা তো অনেক করলাম, কিন্তু নিরীহ মানুষদের বাঁচাতে পারলাম কি? না, পারলাম না। এবার না হয় একবার শয়তানের সাধনা করেই দেখি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি, এতে বামনিয়া গ্রামের একজন অধিবাসীরও কোনো ক্ষতি হবে না। কারণ আমি ফিরে এসেছি। এই গ্রাম ছেড়ে আমি আর কোথাও যাব না। সজাগ প্রহরীর ন্যায় রক্ষা করব তোমাদের। বামিয়া গ্রামের সদা সর্বদা রক্ষক হয়ে উঠবে বাদল, বাদল তান্ত্রিক। শত যন্ত্রণার মাঝেও কিঙ্করলালের মুখে আনন্দানুভূতির ছাপ দেখা যায়। সে জানে বাদল তান্ত্রিক মিথ্যা বলছে না। তার মতন অলৌকিক ক্ষমতাশালী পুরুষ গ্রামে থাকলে তাদের আর কোনোদিন বিপদ হবে না। চিতার আগুন নিভে যেতেই গ্রামবাসীরা পুনরায় ফিরে আসে। যে যার পারিবারিক সদস্যের নাভিকুণ্ডের ছাইভস্য মালসায় পুড়ে নেয়, ভাসিয়ে দেয় ক্ষীরা নদীতে। মনে মনে বলে, আত্মার শান্তি কামনা করি। কয়েক সপ্তাহ কেটে গেছে। কমিশনারের কপালে ভাঁজ বেড়েছে। সাত সকালে এসপি আশুতোষ ঝায়ের আগমন ঘটল। তিনি বললেন, এতগুলো পুলিশ অফিসার একেবারে গায়েব হয়ে গেল। মিডিয়াতে খবর হচ্ছে টেররিস্ট অ্যাটাক, কিন্তু ওরা তো আর জানে না যে টেররিস্টরা দামি কপ্টারে করে এসেছিল। অবশ্য জানে না বললে ভুল হবে, কারণ একটু আগেই আসার পথে আমার জিপটা যখন একটা চায়ের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন স্পষ্ট শুনতে পেলাম একজন বলছে, কলকাতার আকাশে এত হেলিকপ্টার, এ তো তৃতীয় বিশ্বযুদ্ধ মশাই। কথাগুলো শুনে কমিশনার একেবারে ঝাঁঝিয়ে উঠলেন। টেবিলের ওপর সজোর এক চাপড় মেরে বললেন, একটা তান্ত্রিকের ছদ্মবেশী সিরিয়াল কিলারকে বাঁচাতে হেলিকপ্টারে করে ট্রেন্ড ফোর্স আসছে, আর তোমরা বসে বসে দেখছো। গুলিতে তোমরা চালাতে পারো। গুলি কি আমরা চালাইনি স্যার, কিন্তু এসব গুলিতে আর কাজ হবে না। বামনিয়া গ্রামে এক কোম্পানি পুলিশ পাঠিয়েছিলাম, তার মধ্যে মাত্র 2 জন ফিরে এসেছে, তাও আসা মাত্রই SSKM এ ভর্তি। ওদের কথাবার্তা শুনে মনে হবে ওরা পাগল হয়ে গেছে। বলছে গ্রামের সীমানায় পা দিতেই কি সব ছায়ামূর্তি নাকি মাটি থেকে গজিয়ে উঠল। তারপর প্রতিটা অফিসারকে টেনে ছিঁড়ে চিবিয়ে খেতে লাগলো। বন্দুকের গুলি সব ছায়ামূর্তিদের ভেদ করে চলে যাচ্ছে, গায়েই লাগছে না। ওরা 2 জন বেঁচে গেছে কারণ ওরা গ্রামের চৌহদ্দিতে ঢোকেইনি। দূর থেকে ওইসব দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। পরে জ্ঞান ফিরতেই কলকাতা ফিরে আসে। আপাত দৃষ্টিতে ওদের কথাগুলো অসংলগ্ন মনে হলেও আমি আর আপনি তো জানি কি ওরা মিথ্যা বলছে না। এই সিরিয়াল কিলার মায়াবী শক্তিধারী, এর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে লড়াই করা সম্ভব নয়। তা তো নয়, আমিও জানি, কিন্তু কি করা যায় বলো তো? ওই গ্রামের ভেতর আমরা ওকে ছুঁতেও পারবো না, তবে গ্রাম থেকে বেরিয়ে এলে ওর ওপর আক্রমণ করা যেতেই পারে। কিন্তু কবে কখন ও গ্রাম থেকে বেরোবে সেই ভরসায় তো আর বসে থাকতে পারি না। তাই আমি বলি কি, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। মানে কি বলতে চাইছো আশুতোষ? একটু খুলে বলো না। বলতে চাইছি, কিলারটা যদি তন্ত্রমন্ত্র ব্যবহার করে এত ক্রাইম করে, তবে ওকে আটকাতে আমরাও তো কোনো তান্ত্রিককে ভাড়া করতেই পারি। পুরো ব্যাপারটাই আনঅফিসিয়ালি হবে। অবশ্য আপনি যদি চান তবেই। কমিশনারের ঠোঁটের ফাঁকে এক ক্রূর হাসি দেখা যায়। হাসছেন যখন, তখন ধরে নিচ্ছে এতে আপনার আপত্তি নেই। আমার পরিচিত একটা অঘরী তান্ত্রিক কেওড়াতলার কাছেই থাকে। একদম সাইকো লোক একটা, শ্মশানে বসে মরা খায়। বহুবার ওর নামে কমপ্লেইন পেয়েছি, কিন্তু ও যে অতিলৌকিক ক্ষমতার অধিকারী সেটা বোঝার পরেই কিছু করতে যায়নি। ভেবেছিলাম খাচ্ছে খাক, মরা মানুষই তো খাচ্ছে, জ্যান্ত তো আর খাচ্ছে না, তাই ও নিয়ে বেশি মাথা ব্যথা করিনি। এখন তাহলে ওকেই খবর দিই, কি বলেন? হ্যাঁ বেশ, তো দাও না, কিন্তু জেনে রাখবে সব যদি জানাজানি হয় আমি কিন্তু বেমালুম চেপে যাব। তখন কিন্তু সব দায় তোমার ওপর এসে পড়বে। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি এখন চলি। আশুতোষ ঝা চেয়ার ছেড়ে উঠতেই কমিশনার জিজ্ঞেস করেন, আচ্ছা ভালো কথা, কি নাম ওই অঘরতান্ত্রিকের? এসপি আশুতোষ বাবু হাসি মুখে উত্তর দেন, ওর নাম সিনিকন্ধ অঘরী।
সেই রাতেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। পুলিশের লোক বিকেলেই কেওড়াতলায় চিরুনি তল্লাশি চালিয়ে পচা এক নর্দমার ভিতর থেকে সিনিকন্দ অঘরীকে উদ্ধার করে। লোকজনের মুখে শোনা যায় এই পাগলটা প্রায় দিনই নাকি পাতা টাতা নেশা করে এখানে ওখানে পড়ে থাকে। আজ পড়েছিল নালার ভিতর। আশুতোষ ঝায়ের নাম করে সিনিকন্দকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় আগামীকাল সকালেই সে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভদ্রসভ্য ভঙ্গিতে থানায় উপস্থিত হয়। আশুতোষবাবুর জরুরি দরকার, তবে দরকারটা কিসের তা লোকটিও জানে না, আর সেটাই সিনিকন্দকে ভাবিয়ে তুলেছে। সে শ্মশানের ধারে একটা উঁচু পাথরের ওপর বসে চিতার আগুনের পানে চেয়েছিল। ভাবছিল, ভারী মোটাসোটা মানুষ তো, একদণ্ড হয়ে গেলেও গায়ের মাংস গলতেই চাইছে না। এই মাংসের স্বাদ যে কি অসাধারণ হতে পারে তা ভেবেই সিনিকন্দের জিভে জল আসে। হঠাৎ তার খেয়াল হয় কেওড়াতলা শ্মশানের পিছনে যে বিশাল শেওড়া গাছটি রয়েছে সেটির অপেক্ষাকৃত নিচু একটি ডাল থেকে কেউ যেন ঝুলছে। সিনিকন্দ দ্রুত সেদিকে ছুটে যায়। এই সময় কেউ গলায় দড়ি দিল নাকি? না হওয়ার কিছুই নেই। বেকারত্ব বা জীবন সংসারের চাপ সহ্য করতে না পেরে হয়তো কেউ ঝুলে পড়েছে। লোকজন এখনো মনে হয় কেউ দেখেনি। না দেখলেই ভালো, কারণ এই মৃতদেহের কিছুটা মাংস সিনিকন্দ চেখে দেখতে চায়। শেষ কবে মরার মাংস খেয়েছিল তা তার মনেই পড়ে না। নরমাংসের লোভে তার চলার গতি বাড়ে। কাছে পৌঁছাতেই সে দেখে তার ধারণাই সঠিক, একটা জোয়ান মরদ আত্মহত্যা করেছে। আহ, কি চেহারা তার! সিনিকন্দ মুখটা একবার পাকলে নিয়ে মৃতদেহের পায়ের চেটোয় কামড় বসাতে যাবে, এমন সময় ঘটে এক ভয়ানক ঘটনা। মৃতদেহটি এক ঝটকায় দড়ি ছিঁড়ে মাটিতে নেমে আসে। তারপর পৈশাচিক এক অপার্থিব শব্দ করে সিনিকন্দের গলা টিপে ধরে। সিনিকন্দ বহু চেষ্টা করলেও এই আক্রমণ হতে বাঁচতে পারে না। সে দেখে যে জিনিসটি তার গলা টিপে ধরেছে তা আর যাই হোক মানুষ নয়। কালচে শীতল দেহবিশিষ্ট দেনটিকে দেখে সিনিকন্দের মুখ থেকে অতি কষ্টে বেরিয়ে আসে একটি শব্দ, বেতাল। বেতালের শরীরে মিশে যাওয়ার আগে, ঘাড় মোটকে মৃত্যুবরণ করার পূর্বে সিনিকন্দ অঘরী বোঝে এ কোনো সাধারণ বেতাল নয়, এ হলো বেতাল সম্রাট মারিচ বেতাল। সাথে এও বুঝতে অসুবিধা হয় না কি মারিচ বেতাল কেন তাকে হত্যা করছে। অঘরীর রক্তে বেতাল পুষ্ট হলে কি হতে পারে তা সিনিকন্দ ভালোভাবেই জানে। তবু সে নিরুপায়, তার মৃত্যু অবশ্যম্ভাবী। দেখতে দেখতে সিনিকন্দের শরীরটা দুমড়ে মুচড়ে একতাল রক্তাক্ত মাংসে রূপান্তরিত হয়। তারপর মারিচ বেতালের নিকষ কালো দেহে সেটি মিশে যায়। মারিচ বেতালের ক্ষমতা সহস্র গুণ বেড়ে ওঠে। আর তারপরেই পৃথিবীর বুকে জন্ম নেওয়া সকল তান্ত্রিক দমনের উদ্দেশ্যে রাজারহাট মহাশ্মশানের পথে এগিয়ে চলে সোন মারিচ বেতাল। এতক্ষণ শুনছিলেন তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদলতান্ত্রিক সাগার গল্প বজ্রদানবের কবলে বাদলতান্ত্রিক অন্তিম পর্ব। নিশাগম তান্ত্রিকের চরিত্রে অভিজিৎ, দশরথ ভরদ্বাজের কণ্ঠে সায়ন্তন, ক্যাপ্টেন রন এবং আশুতোষ ঝায়ের চরিত্রে জয়দীপ, গল্প পাঠ বাদলতান্ত্রিক ও অন্যান্য চরিত্রে আমি সৈকত। খুব শীঘ্রই আমরা ফিরব তান্ত্রিক ইউনিভার্সের অন্তর্গত বাদলতান্ত্রিক সাগা সিজন 1-এর অন্তিম গল্প রাজারহাট মহাশ্মশান বিভীষিকা নিয়ে। তবে তার আগে রয়েছে বেশ কিছু চমক। যতক্ষণে সেই সব চমক আসছে ততক্ষণ না হয় সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন, আর তার পাশাপাশি নিজের একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।
অনিরুদ্ধ চৌধুরীর ভাবানুবাদে ANL মিউনবি রচিত কাহিনী দ্য ইনস্ক্রিপশন অবলম্বনে এক ঐতিহাসিক অভিশাপের গল্প লিপি শুনতে এখনই চলে যান গল্পের সন্ধ্যা ইউটিউব চ্যানেলে। গল্পটিকে লাইক করে গল্পের সন্ধ্যা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অ্যালাউ করুন, যাতে গল্পের সন্ধ্যা ইউটিউব চ্যানেলের পরবর্তী গল্পগুলি আপনারা সহজেই শুনতে পান। গল্পের সন্ধ্যা ইউটিউব চ্যানেলের লিংক এবং লিপি গল্পের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে।